আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় গুলিতে পা হারানো শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ, ন্যায় বিচার চাইতে আদালতে চোখ হারানো অন্তঃসত্ত্বা পারভিন। গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হস্তান্তর। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল 2025-এ বাংলাদেশের দ্য বেস্ট আর্ট অ্যাওয়ার্ড অর্জনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় ভুক্তভোগী 2 জন সাক্ষ্য দিয়েছেন। পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান বলেছেন, শেখ হাসিনা চিকিৎসকদের নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। আর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এক চোখ হারানো পারভিন এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় ন্যায় বিচার চাইতে আদালতে এসেছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর আসামি পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান আর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এক চোখ হারিয়ে প্রায় অন্ধ হয়ে যাওয়া 2 সন্তানের জননী পারভিন। আবদুল্লাহ আল ইমরানের ঘটনা, ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে। ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। 2 সাক্ষী তাদের উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার জন্য কয়েকজনের বিচার দাবি করেন। এই সাক্ষীরা তাদের সাক্ষ্যে ঘটনার জন্য কোনো স্থানের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে দায়ী করেছেন কেউ কেউ, আবার কেউ 2-1 জনকে বাদ দিয়েছেন। তো সকলেই 3 জনই শেখ হাসিনাকে দায়ী করেছেন। সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীদের জেরা করেছেন পলাতক আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী। পরবর্তী শুনানির দিন 6 আগস্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান এপিসি থেকে গুলিবিদ্ধ শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিনকে ফেলে হত্যা ঘটনায় সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
রবিবার গণমাধ্যমে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে, মোহাম্মদ আদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়। গত বছর 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে শেখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের এপিসির ওপর থেকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইয়ামিন MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মুগ্ধ মঞ্চ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত এই মঞ্চ অদম্য চেতনার উৎস হিসেবে কাজ করবে বলছেন জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের স্বজনরা। মিথিলা নাজরিনের রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে একটি দুর্গ হিসেবে গড়ে ওঠে রাজধানীর উত্তরা। সেখানেই শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার স্মরণে অভ্যুত্থানের বর্ষপূর্তির দ্বারপ্রান্তে উদ্বোধন করা হয় মুগ্ধ মঞ্চ। জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও গণহত্যাকারীদের বিচার সহ নানা দাবি শহীদ পরিবারগুলোর। এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো মুক্ত, আর এদিকে আমরা সুখের কষ্টে বিধ্বস্ত। প্রত্যাশা পূরণে সদিচ্ছা তুলে ধরেন দায়িত্বশীলরা। যে সংবিধানের ছত্রছায়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধানের আমাদের দরকার নেই। আমাদের নতুন সংবিধান প্রয়োজন। আপনাদের কাছ থেকে আপনাদের মুখের যে কথাগুলো সেগুলোই আমরা বারবার বলার চেষ্টা করি। 15 বছর তারা থেকেছে, 17 বছর তারা থেকেছে, মানুষ কথা বলেনি। এটার মানে এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে। কাজে এই মঞ্চটা সেই কথাটা বলে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রিক্সা র্যালি সহ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় মীর মুগ্ধ সহ জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে ইতোমধ্যে যেসব সরকারি প্রকাশনা হয়েছে তার বেশিরভাগই বর্ণনামূলক। সামনে এ বিষয়ক প্রকাশনাগুলো হবে পর্যালোচনামূলক। তথ্য ভবন প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডিএফপির উদ্যোগে প্রকাশনা উৎসব 2025-এর উদ্বোধন করেন তিনি। এরপর বিভিন্ন প্রকাশনা ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পর্যন্ত যে বইগুলো রয়েছে সেসব বইগুলো রয়েছে মোর বর্ণনামূলক, ডেসক্রিপটিভ, কিন্তু অ্যানালাইটিক্যাল লেখাপত্রের জন্য আমরা চেষ্টা করব এই অর্থ বছরে প্রকাশনাগুলোকে মোর অ্যানালাইটিক্যাল করার জন্য। এবং গত 1 বছর বাংলাদেশ কীভাবে অগ্রসর হলো এবং আমরা আসলে কতটুকু মানুষের স্বপ্নের কাছাকাছি যেতে পারলাম, পর্যালোচনামূলক গ্রন্থ প্রকাশের চেষ্টা আমাদের থাকবে। এবার অন্যান্য খবর। বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চট্টগ্রাম সেনানিবাসে জানাজার নামাজ শেষে তাকে হাটহাজারীতে নিজ গ্রামে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্যে সুব্রত গাইনের রিপোর্ট। গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্সের 3য় তলার 308 নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক এই সেনাপ্রধানের নিকটাত্মীয়রা জানান, তিনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে একটি মামলার হাজিরা দিতে চট্টগ্রামে এসেছিলেন। রোববার বিকেলে তিনি চিটাগাং ক্লাবে আসেন। পরে রাতে একজন নিকটাত্মীয়র বাসায় রাতের খাবার শেষে গেস্ট হাউসে ফিরে আসেন। সকাল থেকে আমরা যে কোর্টে যাব ফোন দিচ্ছি আমি 9টার থেকে, ধরতেছে না। 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভাররা জিজ্ঞেস করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না। অস্বাভাবিক আমি কোথাও দেখি নাই। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে আমার যেটা ধারণা। সকালে তার সাড়া না পেয়ে গেস্ট হাউসের কর্মকর্তারা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা দরজা ভেঙে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করে। পরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। উনি ওনার চোখের সন্ধানে চোখ ডোনেট করে গেছেন, তারা এসে সম্ভবত চোখ করবেন, নেওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ড ওভার করেন, তখন গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। উনি তো রুমে মারা গেছেন না, উনি মূলত ডেফিনেটলি এটা স্ট্রোক, আর তো কিছু না। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বীর প্রতীক উপাধিতে ভূষিত হন তিনি। 2000 থেকে 2002 পর্যন্ত সেনাপ্রধান এবং পরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুব্রত গাইন, চ্যানেল আই। ক্রমবর্ধমান উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় কর্মসূচিকে ঘিরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় রাজশাহী কোর্ট একাডেমি ও প্রত্যাশা আইডিয়াল একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবু সালে মোহাম্মদ ফাত্তার তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে বাংলালিংকের সহযোগিতায় রাজশাহীতেও সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজশাহী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে রাজশাহী আমের জন্য কিন্তু একটা বিখ্যাত জেলা, সবাই কিন্তু আমরা রাজশাহীর আম নিয়ে সবসময় কথা বলি। এখানে কিন্তু যেমন আমের মহত্ব আছে, এখানে কিন্তু অন্যান্য গাছও লাগাতে হবে। 15,000 কিলোমিটার যদি একটি গাড়ি চলে, সেখান থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয়, একটি পূর্ণবয়স্ক গাছ সেটা কিন্তু শুষে নিতে পারে। এই যে কার্বন শুষে নেওয়ার ব্যাপারটা, শুধু যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তাই নয়, কিন্তু বায়ু থেকে এই দূষিত পদার্থও কিন্তু সে শুষে নিচ্ছে। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষের আচ্ছাদনে ঢেকে দেই এই ধরিত্রী। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ লাগালে ছায়া পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। গাছের কারণে আমরা হার্মফুল বা ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড থেকে মুক্তি পাই। বাংলাদেশের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই কার্যক্রমে যুক্ত থেকেছি এবং মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি সাকসেসফুল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। এমন উদ্যোগ পরিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের। যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন হবে। এই গাছ রোপণ করলেই আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা ফিরে আসবে। ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে রাজশাহীতে সবুজে ভরে উঠবে এবং আমরা আমাদের যে প্রতিপাদ্য সবুজে সাজাই দেশ, এটি সার্থক হবে। ইট পাথরের অট্টালিকায় এই পৃথিবী ঘেরা, ভেবে দেখুন এরই মাঝে বৃক্ষ সবার সেরা। শুধু গাছ রোপণই নয়, বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতির উন্নয়নে এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ইয়েমেন উপকূলে নৌকা ডুবে 76 অভিবাসন প্রত্যাশী ইথিওপিয়ান নাগরিকের মৃত্যু, 32 জনকে জীবিত উদ্ধার ও নিখোঁজ অনেকে। ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। রাজধানীতে যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সে লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনরায়ের প্রয়োজন, আর সেজন্য জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ, আলোচনা সভা সহ সব ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। ছাত্রদলের সমাবেশের পরদিন রাজধানীতে যুব সমাবেশ করল যুবদল, যার প্রতিপাদ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা। অনুষ্ঠানে নিজেদের না বলা কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমাবেশের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে জনগণের কাছে তা নিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের আস্থায় থাকুন। তারেক রহমান বলেন, শহীদদের সত্যিকারের সম্মান দিতে হলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৭৬ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক। IOM এর ইয়েমেন প্রধান জানান, ১৫৭ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি উপকূলীয় এলাকার বিপজ্জনক পথ দিয়ে যাত্রা করছিল, যা প্রায়ই মানব পাচারকারীরা ব্যবহার করে থাকে। নিটোল টাটা বিশেষ সংবাদ। সাউথ কোরিয়ার জিওংসাং আরারি গ্রামে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০২৫-এ বাংলাদেশ দল দ্য বেস্ট আর্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। কানাডা, আমেরিকা, ফ্রান্স, ইথিওপিয়া, জার্মানি ও স্বাগতিক সাউথ কোরিয়া সহ বিভিন্ন দেশের শিল্পীরা এতে অংশ নেন। বাংলাদেশ দলের পরিবেশনায় ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী আল আমিনের গাওয়া গান, ময়ূক সরকারের ওড়িশি নৃত্য, মাহবুবুল আলম, মীর লোকমান, SM সজীব ও অন্যদের হৃদয় ছোঁয়া মূকাভিনয়, কৌশলী হ্যান্ড পাপেট ও ম্যান পাপেট প্রদর্শন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঢাকা ফোক পাপেট থিয়েটারের ৮ সদস্যের একটি দলের উপস্থাপনা। বাংলাদেশ টিমের অন্যতম সদস্য চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী আল আমিনের পরিবেশনা দারুণভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পাওয়া বাংলাদেশের কান চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে আল আমিন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ভাবনা হৃদয়ে সুখের দোলা, মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা। এবার জানাবো কৃষি সংবাদ।
ফরিদপুরের পদ্মা নদীতে রুই, কাতলা ও মৃগেল মাছের রেণু ধরা পড়ছে। আসামের পাহাড় থেকে নেমে আসা পানিতে মাছের রেণু ধরছেন জেলেরা। এসব রেণু বিক্রি হচ্ছে ফরিদপুরের শহরতলি C&B ঘাট এলাকার হাটে। রেণুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে স্থানীয় অনেক পরিবার। সাদাত হোসেন তিতুর তথ্যে আল মুকসিদের রিপোর্ট। সদর উপজেলার পদ্মা নদীর পাড়ে C&B ঘাটে রেণু বিক্রির হাট বসে। বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষী হাজির হন এখানে। প্রতি কেজি রেণু বিক্রি হয় 2000 থেকে 4000 টাকায়। রেণুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে এখানকার বেশ কিছু পরিবার। আষাঢ়ির মাছটা কম বাড়ে, এই মাছটা দ্রুত বাড়ে। এই জায়গায় বিভিন্ন প্রকারের মাছ হয়, দামেও কম আছে। রুই হবে, কাতল হবে, মৃগেল হবে, কালীবউস হবে, চিতল হবে, বোয়াল হবে, আইরের পোনা হবে। সন্ধ্যার সময় যাই গাঙ্গে, তার যাই জাল পাতি রেণু ধরি, তার ঘাটে নিয়ে আসি। রুই, কাতল, মৃগেল, নসি, কাতল, কালিজিরে। মৎস্য বিভাগ বলছে জেলায় রেণুর চাহিদা 1251 মেট্রিক টন। সবসময় মৎস্য দপ্তর আমাদের চাষিদের পাশে আছি। আমরা চাই যে আমার দেশের, আমার জেলার প্রত্যেকটা মানুষই আমিষের চাহিদা পূরণ করুক এবং এই মাছের প্রোডাকশনে আমরা চাষিদেরকে সবসময় প্রযুক্তিগত সহায়তা সহ সমস্ত রকমের সাহায্য বা আমাদের সাথে একটা কানেকশন আছে। কোনো চাষি যদি ব্যাংক ঋণ প্রাপ্তিতে যদি তাদের কোনো পরামর্শ থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করে থাকি ব্যাংক ঋণ প্রাপ্তিতে। প্রতি মৌসুমে প্রায় 3 থেকে 5 টন রেণু সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে চট্টগ্রামে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। মেলায় রয়েছে দুর্লভ ও বিলুপ্ত প্রায় 2065 প্রজাতির গাছের চারা এবং 210 প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাসের সমাহার। এমন উদ্যোগ পরিকল্পিত বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা। চৌধুরী ফরিদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ। এতে মারাত্মক হুমকিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগের আয়োজনে লালদিঘি ময়দানে 15 দিনের বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। প্রশাসনের সহযোগিতায় এটাকে পুরা পাহাড়গুলাকে দেশি প্রজাতির চারা দিয়ে অরণ্যে ভরে দেওয়া হয়েছে। আলোচনায় উঠে আসে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়নের গুরুত্ব। গাছটি শুধুমাত্র আমাদের ছায়া দেয় তা কিন্তু না, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করে। গাছ কাটাই কিন্তু পরিবেশ ধ্বংসের মূল কারণ নয়। আর এটা হচ্ছে আমাদের ফসিল ফুয়েল ব্যবহার করতে, যেটা থেকে কার্বন এমিশন হচ্ছে। আমরা বাসা বাড়িতে যে বৃক্ষগুলো রোপণ করবো সেগুলো ফলজ হয় ভালো হলে অন্তত পক্ষে আমাদের পুষ্টির যে সরবরাহ সেটা একটু মেটে। ফলদ, বনজ ও ঔষধি সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের সমাহার নিয়ে মেলায় 60টি স্টল রয়েছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে নওগাঁয় 7 দিনের বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র্যালি বের হয়ে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আওয়াল। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রুফকুজ্জামান শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলদ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে 40টির বেশি স্টল রয়েছে। বরিশালে 1.5 যুগ ধরে অকেজো 2টি পানি শোধনাগার চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে নগরীর বিডিএস ক্লাবে নিরাপদ পানির নিশ্চয়তা চেয়ে মতবিনিময় সভা হয়।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চল নদী ভাঙন প্রবণ হওয়ার কারণে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়ে নগরমুখী হচ্ছে। এতে নগরীর বাসিন্দাদের প্রতিদিন 5 লাখ গ্যালন পানি প্রয়োজন হয়। সুপেয় পানি সরবরাহ অব্যাহত রাখতে পানি শোধনাগারগুলো দ্রুত সক্রিয় করার জোর দাবি জানান বক্তারা। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে ঝিনাইদহে 7 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে পায়রা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আওয়াল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ মেলা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। মেলায় জেলার বিভিন্ন এলাকার সরকারি বেসরকারি 24টি নার্সারি অংশ নিয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নগদের আয়োজনে ইন্টার ইউনিভার্সিটি গো কার্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে দেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা 50 জন শিক্ষার্থী এই ব্যতিক্রমধর্মী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে 50,000 টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাবনুর সাব্বির ও চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। কলকাতার নিউ মার্কেটের কাছাকাছি এই এলাকাটি বহু বছর ধরে বাংলাদেশি পর্যটকদের পছন্দের জায়গা ছিল। হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, বৈদেশিক মুদ্রা, চিকিৎসা ও পরিবহন খাতে প্রতিদিন প্রায় 3 কোটি টাকার ব্যবসা হতো। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাণিজ্যিক এলাকাটির প্রায় 40% ছোট ও মাঝারি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। ব্যবসা 20% নেমে এসেছে। বেশিরভাগের পক্ষেই টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শেষ হলো 2 দিনের চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএস সম্মেলন। যুক্তরাষ্ট্রের বস্টনে সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএস এর সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। পরে খ্যাতিমান শিল্পী সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ডক্টর লীনা তাপসী, নকিব খান ও কিশোর দাস সহ গুণী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ জানে আলম, সদস্য সচিব টিপু চৌধুরী, প্রফেসর খন্দকার করিম ডিবিএ সহ অন্যরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন বিআরজে এর নেতারা বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। গত 15 বছরে 67 জন সাংবাদিক হত্যার বিচার ও তাদের পরিবারের পুনর্বাসন দাবি করেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিআরজেএ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী সভাপতিত্ব করেন। মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার বাসির জামাল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের অতিরিক্ত বার্তা সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোদাব্বের হোসেন ও অন্যরা। এবার জানাবো খেলার খবর। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় গুলিতে পা হারানো শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ। ন্যায় বিচার চাইতে আদালতে চোখ হারানো অন্তঃসত্ত্বা পারভিন। গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যায় সাবেক এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হস্তান্তর। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সুরক্ষায় সবুজায়ন অভিযান আরও বেগবান হবে প্রত্যাশা।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।